আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তথ্যের অস্পষ্টতায় গণভোটের মূল উদ্দেশ্য এবং সাংবিধানিক প্রভাব নিয়ে সাধারণ মানুষের ধারণা স্পষ্ট নয় বলছেন বিশ্লেষকরা। দ্বিধাদ্বন্দ্বে ভোটাররা। জামায়াতের আমিরের নেতৃত্বে আজ ময়মনসিংহ ও গাজীপুর সফরে যাচ্ছেন 11 দলীয় ঐক্যের নেতারা। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ। 20 বছর পর আগামীকাল বরিশাল সফরে যাবেন তারেক রহমান। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। এবং আজ পবিত্র শবে বরাত। সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে দিনটি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রচারণার ঘাটতি আর তথ্যের অস্পষ্টতায় আসন্ন গণভোট নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ও বোঝাপড়ায় বড় ধরনের ফাঁক রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাদের মতে এখনো মানুষের মাঝে গণভোটের মূল উদ্দেশ্য ও এর সাংবিধানিক প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। ফলে গণভোট নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোটাররা। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। বহুল আলোচিত জুলাই সনদের ভবিষ্যৎ নির্ধারণ হবে সেদিনই। গণভোটে হাঁ জয়ী হলে নির্বাচিত এমপিরা গণপরিষদের সদস্য হিসেবে পরবর্তী 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবেন। 72 সালে গণপরিষদ এবং একসঙ্গে সাইমালটেনিয়াসলি হয়তো এরা যা ভাবছে যে এরা পার্লামেন্ট হিসাবে কাজ করছেন, কিন্তু আমাদের দেশে আমি যেটা দেখছি হয়তো বা অনেক ব্যাপারেই একটা আইনের ইন্টারপ্রিটেশন হতে পারে। সবাই তো গণপরিষদ নিয়ে একমত হয়েছে। তো তার মানে কি রাজনৈতিক দলগুলোর ইচ্ছাক্রমেই সরকার গঠনে এখানে দেরি হবে। নির্বাচনের ফলাফল ঘোষণার 1 মাসের মধ্যে সরকার গঠন হয়ে যায়, কিন্তু এবার এটা 6 মাস লেগে যেতে পারে। নির্বাচন হইলেও ইউনূস সরকার ইচ্ছা করলে কন্টিনিউ করতে পারে এই মেকানিজমে আর কি। সে যদি মনে করে যে আমি যে সংস্কারের ম্যান্ডেটটা নিয়েছি, আমি যে বিচারের কথা বলেছি, এটা আমি করে তারপর আমি ক্ষমতা ছেড়ে দেব। বিশেষজ্ঞরা বলছেন প্রচারণার শেষ মুহূর্তেও সাধারণ মানুষের মধ্যে গণভোটের বিষয়বস্তু স্পষ্ট নয়। সাধারণ লোকের নিজস্ব যে খুব একটা ইন্টারেস্ট আছে গণভোটে তা নয়। এতগুলা প্রশ্ন এবং এগুলা খুব কমপ্লেক্স। যত সাধারণ লোকের সঙ্গে কথা বলি তারা বলে যে আমরা তো বুঝতেই পারছি না এই প্রশ্নগুলা কি। প্রথমে মানুষকে বোঝানোর দরকার ছিল এবং সেটা রাজনৈতিক দলগুলারই কাজ ছিল। মনে করেন যে চাষি ভোট সেন্টারে যাবে, তার এত সময় কই, এত ভাবনা চিন্তা করা। গণভোট দিলই না দিয়ে এমপি ক্যান্ডিডেটকে ভোট দিয়ে চলে আসলো। সরকার উচিত ছিল কমপক্ষে 20 কোটি লিফলেট ছেড়ে দেওয়া, গণভোট কি জিনিস সেটা বোঝানোর জন্য। পোস্টারিং করে এটা হওয়া সম্ভব না। তো তাই গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারকেই গণভোটের বিষয়ে প্রচার জোরালো করার তাগিদ তাদের। গভর্নমেন্ট ইনডাইরেক্টলি তারা হয়তো প্রচারণা করতে পারতো, গণভোটের বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, কিন্তু সরাসরি বলা যে আপনারা হা ভোটে ভোট দিন, এটা হলো একজন ভোটার হিসেবে আপনি আমাকে চাপায় দিচ্ছেন। যে আকাঙ্ক্ষাটার কথা বলা হচ্ছে, সেই আকাঙ্ক্ষাটার জন্য যে পরিবর্তনটা দরকার হবে সেটা তো আর একটা হাঁ নার উপরেই তো নির্ভর করবে না। সেটা একটা লং টার্ম একটা প্রসেস। যারাই জিতে আসবেন, যারা বিরোধীতেও থাকবে, সবারই একটা সদিচ্ছা কমিটমেন্টের উপরে নির্ভর করবে। সংস্কার বাস্তবায়নে রাজনীতিবিদদের মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার বলেও মত বিশ্লেষকদের। সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য থাকতো। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সংসদ নির্বাচনকে সামনে রেখে দুপুরে ময়মনসিংহে যাচ্ছেন জামাতে ইসলামের আমির ও 11 দলীয় জোটের নেতা ডাক্তার শফিকুর রহমান। সার্কিট হাউস মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষে সেখানে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চ থেকে ময়মনসিংহ বিভাগের 11 দলীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। এরপর গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে যাবেন ডাক্তার শফিকুর রহমান। সেখানেও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। জামায়াতের আমিরের গাজীপুরে আগমন এবং নির্বাচনী জনসভাকে সফল করতে এরই মধ্যে দলের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
২০ বছর পর আগামীকাল বরিশালে নির্বাচনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। তাকে বরণ করতে বরিশাল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বরিশাল ৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার জানান, তারেক রহমানের সফরকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তারেক জিয়া সাহেব বরিশালে ৪ তারিখে আসতেছে ইনশাল্লাহ। এখানে আমার মনে হচ্ছে যে আরেকবার ঈদের খুশিটা আমরা আনন্দ অনুভব করছি। তিনি বরিশাল আসছেন, দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশে আসছেন আর বরিশাল আসছেন, এটা আমাদের জন্য একটা খুশির খবর। আমাদের জন্য বরিশালের আপামর জনগণের জন্য, সমস্ত পেশা শ্রেণী মানুষের জন্য এটা খুশির খবর এবং আনন্দের বিষয়। নেতা আসবে এখানে, এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা আমরা মানে আনন্দিত। দলীয় প্রধানের কাছে আমাদের প্রত্যাশা অনেক, কারণ তার বাবা ক্যাবিনেট মিটিং করে বরিশালের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করেছেন। ওনার মা যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বিভাগ ঘোষণা করেছেন। যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নারীদের নিয়ে জামায়াত আমিরের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ১২ তারিখের নির্বাচনে নারী সমাজ অপমানের সমুচিত জবাব দেবে। খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনই হবে বিএনপির প্রধান লক্ষ্য। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, এরই অংশ হিসেবে ভোট গণনায় বেশি সময় লাগবে বলে প্রচার করা হচ্ছে। খুলনায় বন্ধ হওয়া মিল কারখানা চালু করার মাধ্যমে বেকারত্ব দূর করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। বিসিবির সাবেক সভাপতি জননেতা জনাব রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে, তাদেরকে খারাপ ভাষায় অসম্মানিত করেছে। প্রিয় ভাই বোনেরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে স্ত্রী ছিলেন বিবি খাদিজা একজন কর্মমুখী মহিলা, উনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী। আজকে যেই দলটি, যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দখল করতে চায় তাদের এবারে নির্বাচনে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, বিএনপি মুখে গণভোটে হ্যাঁর পক্ষে কথা বললেও তৃণমূলের নেতাকর্মীরা নায়ের পক্ষেই অবস্থান নিয়েছে। সোমবার রাতে রংপুর নগরী শহীদ আবু সাইদ চত্বরে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের উদ্যোগে হ্যাঁ এর পক্ষে গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, জুলাইকে ধারণ করে নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে গণভোটে হ্যাঁর পক্ষে বিএনপির অবস্থান পরিষ্কার করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সুমন সরকারের সভাপতিত্বে গণজমায়েতে আরও বক্তব্য রাখেন জাকসু নেতা ফেরদৌস সারা হাসান, চাকসুর জিএস সাইফ বিন হাবিব, রাজশাহীর ভিপি মোস্তাকুর রহমান জাহিন সহ জামায়াত ও ছাত্র শিবিরের নেতারা। যারা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে বন্ধ করতে চায়, যারা পেছন দিক দিয়ে ক্ষমতায় আসতে চায়, যারা ইঞ্জিনিয়ারিং করে আবার ক্ষমতায় দখল করতে চায়,
তাদেরকে আমরা আগামী 12 ফেব্রুয়ারি লাল কার্ড দেখাবো। আমরা বলতে চাই এই জুলাইকে ধারণ করেন। এই নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, 4 কোটি তরুণকে যদি ধারণ করতে হয়, তাহলে অবশ্যই গণভোটের পক্ষে, গণভোটে হায়ের পক্ষে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। উৎসবমুখর পরিবেশে রাজধানীতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা। মিছিল, শোডাউন, গণসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণে সরগরম পাড়া মহল্লা। নির্বাচন নিয়ে এখনো শঙ্কা রয়েছে জানিয়ে লেভেল প্লেইং ফিল্ড না থাকারও অভিযোগ করেন প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মহড়া। বড় বড় শোডাউন করে জনপ্রিয়তার জানান দিচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন সমর্থকরা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের বিরামহীন প্রচারণায় মুখরিত পাড়া মহল্লা। ঢাকা 11 আসনে রাজধানীর রামপুরা এলাকায় প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই যে হা না থাকবে, হাতে ভোট দিলে এই সংস্কারগুলো হবে। দুপুরে মান্ডা এলাকায় প্রচারণা চালান ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। যে আমি ভালোর সাথে থেকেছি, ভালো কাজ করি, আমি ভালো ছেলে, তাহলে আপনাকে আমার ভোট দিবেন। ঢাকা 8 আসনে শান্তিনগরে গণসংযোগ করেন এনসিপির আরেক প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। যারা কেন্দ্র দখল করতে আসবে তাদের উদ্দেশ্যে আমরা বলে দিতে চাই, আপাতত এই ইলেকশনে এই প্রস্তুতিটা বন্ধ রাখেন। এই ইলেকশনে এই প্রস্তুতি নিতে আসবেন তো জনগণের হাতে আপনারা ধাওয়া খাবেন। এই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এলাকায় বাদজোহর প্রচারণা চালান। আমি আশাবাদী এই এলাকার জনগণ, এলাকার লোকই তারা ভোট দেবে। ঢাকা 6 আসনের গ্যান্ডারিয়ায় প্রচারণা চালান বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের যেই প্রান্তে যাচ্ছেন জনতার ঢল নেমেছে। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ঢাকা 4 আসনে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। 5 আগস্টের পর থেকে এলাকায় ঘুরে বেরিয়েছি। এলাকায় মাদক ব্যবসায়ী, এলাকায় সন্ত্রাসীদেরকে এলাকা থেকে বের করে দিয়েছি, গ্রেফতার করিয়েছি। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে বর্ণাঢ্য মিছিল ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। এলাকায় ব্যাপক গণজাগরণ চলেছে। নারী, পুরুষ, ছাত্রী, বৃদ্ধ সবাই আজকে এই তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য সবাই মুখিয়ে আছেন। একই আসনে করাইল এলাকায় প্রচারণা চালান জামাতের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। ঢাকা 16 আসনের মিরপুর 12 এলাকায় পাড়া মহল্লা চষে বেড়ান বিএনপি প্রার্থী আমিনুল হক। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার এই এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভোটদানের মাধ্যমে ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে জয়যুক্ত হব। ঢাকা 18 আসনে ভোটারদের মাঝে গণসংযোগ, মিছিল, লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন ও এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিব। এছাড়া বিভিন্ন আসনে প্রার্থীদের গণসংযোগ, মিছিল, মিটিংয়ে সরগরম রাজধানীর পাড়া মহল্লা। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। আজ পবিত্র শবে বরাত। রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। এ রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। হিজরি শাবান মাসে 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে ইসলাম ধর্মাবলম্বীরা। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে দোয়া এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করবেন। এদিকে শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রাতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, ওয়াজ ও দোয়া মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি। দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.1। ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরার কোলারোয়া। কেন্দ্র থেকে এর গভীরতা 150 কিলোমিটার। মঙ্গলবার দিবাগত রাত 4:36 এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের সাতক্ষীরা, খুলনা, যশোর সহ আশপাশের এলাকা কেঁপে ওঠে। এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
জলদস্যুদের দৌরাত্ম্য, চাঁদাবাজি, অনুন্নত যোগাযোগ ও নিম্নমানের চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন চায় বাগেরহাট 4 আসনের বাসিন্দারা। বিগত কোনো সরকারই তাদের এসব সমস্যা সমাধানে তেমন কোনো ভূমিকা রাখেনি। তাই এবারে নির্বাচনে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান এলাকাবাসী। প্রতিনিধি আমিরুল হক বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার কোলঘেঁষা এলাকা সুন্দরবন, যার সৌন্দর্য মন কাড়ে সবার। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিনিয়ত ছুটে আসে হাজারো পর্যটক। তবে এই সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে আছে এখানে বসবাস করা হাজারো মানুষের কষ্ট। তারা বলেন, স্বাধীনতার পর অসংখ্য এমপি এই আসন থেকে নির্বাচিত হলেও কেউই রাখেনি তাদের খবর। খরার সিজনে পানি পাওয়া যায় না, মানুষের খাবার দাবারের যে পানি, এগুলোই সংকট। যে এলাকার কাজ উন্নয়ন করবে এরই আমরা চাই। এই এলাকার সাধারণ মানুষের কাজ করবে, আমরা সেই ধরনের একজন প্রার্থী চাই যে একেবারে নিঃস্ব মানুষের কথা শুনবে, তাদের মতোই একজন প্রার্থী আমরা চাই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে বাগেরহাট 4 আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী সহ নির্বাচনে অংশ নিয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। বিএনপি মনোনীত সোমনাথ দে ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বলেন, নির্বাচিত হলে মোরেলগঞ্জ শরণখোলা উপজেলার বাসিন্দাদের জীবনযাত্রার মান বদলাতে রাখবেন ভূমিকা। আমাদের দলের প্রতীকের সাথে মিলেমিশে একাকার হতে চায়। তারা তো আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভক্ত। তারা স্বপ্ন দেখতে শুরু করেছে যে হয়তো আগামী দিনেই এই দলটি রাষ্ট্র ক্ষমতা আসবে। সে কারণেই মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, উল্লাস, এবং এটা আসলে অভূতপূর্ব একটি ব্যাপার। মানুষ এই নির্বাচনটাকে প্রচণ্ডভাবে আনন্দ উৎসবে নিয়েছে। নির্বাচিত হলে সুন্দরবনের জলদস্যু সমস্যা নিরসনের পাশাপাশি সকল উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখার কথা জানান জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল আলিম। ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আমরা অতীতে যারা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করছি, আমরা মোরেলগঞ্জ শরণখোলার প্রতি ইঞ্চি মাটিকে নিরাপদ মাটি হিসেবে আমরা ঘোষণা করব। নিরাপত্তার এই যে বিষয়টিকে বিবেচনা যদি আমাকে জনগণ মূল্যায়ন করে, তাহলে আমি তাদের কাছে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই। ভোটাররা বলছেন, বাগেরহাট 4 আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হবে ত্রিমুখী লড়াই। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাগেরহাট। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সুনামগঞ্জে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর ভবনের সামনে। এই আসনটি মূলত জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ 3 আসন। এখানে মোট ভোটার রয়েছেন প্রায় 3.5 লাখের উপরে ভোটার এখানে রয়েছেন। তবে এখানে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা মনে করছেন এখানে যারা প্রার্থী রয়েছেন এদের মধ্যে বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী রয়েছেন কয়সার আহমেদ। এছাড়া বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন রয়েছেন স্বতন্ত্র হিসাবে, তিনি তালাপতিকে নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়া এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের শাহিনুর পাশা রয়েছেন এখানে, যিনি সাবেক সংসদ সদস্য এই আসন থেকে। মূলত এই 3 জনের মধ্যেই একটি ত্রিমুখী একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন এখানকার সাধারণ ভোটাররা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। আবারও সালাম স্টিল ভোটের গাড়ি। জেলার অন্য 2টি আসনের তুলনায় নিজেদের উন্নয়ন বঞ্চিত বলে দাবি করেছেন মুন্সিগঞ্জ 2 আসনের ভোটাররা। তারা বলেন, এই এলাকার বাসিন্দাদের বড় একটি অংশ প্রবাসী, কিন্তু অদক্ষ জনশক্তি হয়ে বিদেশে যাওয়ায় কাঙ্ক্ষিত রেমিটেন্স পাঠাতে পারছে না। ঢাকার কাছের জেলা হওয়া সত্ত্বেও শিল্প কারখানা গড়ে না ওঠায় ক্ষোভ আছে তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। লোহজং ও টঙ্গিবাড়ি উপজেলা নিয়ে সংসদীয় আসন মুন্সিগঞ্জ 2। মাওয়া প্রান্তে পদ্মা নদীর ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়েছে অসংখ্য পরিবার। কৃষি নির্ভর এই আসনটিতে আলু আবাদ করে জীবিকা নির্বাহ করেন অনেকে। এসব বিল বর্ষাকালে পানির নিচে থাকায় বছরের একটি বড় সময় অনাবাদি থাকে। এখানকার বাসিন্দারা বলেন, নানা সমস্যায় জর্জরিত এই আসনকে ঢেলে সাজানোর চ্যালেঞ্জ নিতে হবে আগামীর সংসদ সদস্যকে। নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশের ভাঙ্গনের প্রবণতা অনেক। এখানে যদি সঠিকভাবে বাঁধটা নির্মাণ করা হয় তাহলে ওই ভাঙ্গনের কবল থেকে নদী কবল মানুষগুলো রক্ষা পাবে। এই আসনে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, আর 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির মাজেদুল ইসলাম। ভোটাররা বলেন, এবার আর প্রতীক দেখে ভোট দেবেন না তারা,
যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চান তারা। ইসলামের যে হুকুমা হাকাম, যে দুনিয়াতে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যে কাজ করবে তাকে আমরা ভোট দিব। যে দেশ ভালো চালাইবো, দেশের উন্নয়ন করব, কাজ করব, সবাই সুখে শান্তিতে থাকতে পারে, এরকম ব্যক্তি হলে ভালো হয়। সুষ্ঠু নির্বাচন হয়তো প্রশাসন চেষ্টা করলে সুষ্ঠু হবে, আর যদি প্রশাসনের মধ্যে ভেজাল থাকে তাহলে তো আরেক জিনিস। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কল্যাণে খুব অল্প সময়ে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙা যেতে পারছেন ওই অঞ্চলের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন তাদের ভূখণ্ডের উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, পদ্মা সেতু হয়েছে, ফলে পদ্মার ওপারের বাসিন্দারা অনেক বেশি লাভবান হয়েছেন। কিন্তু এখানে কোনো ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত না হওয়ায় অদক্ষ জনশক্তি হয়ে তাদের বিদেশ যেতে হচ্ছে। তাই তারা চাচ্ছেন এখানে একটি ট্রেনিং ইনস্টিটিউট করা হোক, যেন তারা দক্ষ জনশক্তি হয়ে বিদেশে গিয়ে উচ্চমানের রেমিটেন্স পাঠাতে পারেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নির্বাচনে খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইশাক সুমন। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। এই আসনটি মূলত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সরাইল এবং বিজয়নগর একাংশ নিয়ে গঠিত হয়েছে। আপনারা জানেন এই আসনের মোট ভোটার প্রায় 4,95,000 ভোটার রয়েছে। এই আসনে মোট 10 জন প্রার্থী রয়েছেন। তবে যে বিষয়টি আপনাদেরকে অবগত করতে চাই যে ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টি আসন রয়েছে। এই আসনের মধ্যে প্রার্থীদের এবং ভোটারদের যে একটা উৎসবমুখর পরিবেশ আমরা চোখে পড়েছে, বিশেষ করে এই আসনে। কারণ প্রার্থীদের নানা কথাই এবং বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে কিন্তু এই আসনে ভোটের যে উত্তাপ এই আমাদের চোখে পড়েছে। এবং ভোটাররা আমাদেরকে যে বিষয়টি অবগত করেছেন যে এই আসনের বিগত 15 বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন হয়নি। বিদায় এই সরাইল এবং আশুগঞ্জ এবং বিজয়নগর একাংশ যে অঞ্চল আছে, এই অঞ্চলের মানুষের যে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন তেমন হয়নি। বিদায় আগামী দিন যেই প্রার্থী তাদের এই উন্নয়নে কাজ করবেন এবং ব্যবসায়িকরা আমাদেরকে যে বিষয়টি অবগত করেছেন যে ব্যবসা বান্ধব একজন এমপি ওনারা দেখতে চান এবং এমন একজন এমপিকেই ওনারা আগামী দিন ভোট দিয়ে আগামী দিনের এমপি হিসেবে দেখতে চান। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। এএফপি জানিয়েছে সম্ভাব্য যুদ্ধকে পাশ কাটিয়ে কূটনৈতিক তিক্ততা ভুলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে চায় দুই দেশ। মিশর, কাতার, তুরস্ক এবং ওমানের মধ্যস্থতা ও কূটনৈতিক তৎপরতার ফলে এই বৈঠক হচ্ছে। বৈঠকে মার্কিন প্রতিনিধিদের নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। এই বৈঠকের মধ্যস্থতাকারীরা জানিয়েছেন আলোচনার প্রধান এজেন্ডায় আছে ইরানের পরমাণু কর্মসূচি। ভারতীয় পণ্যের শুল্ক 25% থেকে কমিয়ে 18% করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকে এক পোস্টে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প ও মোদীর মধ্যকার ফোনালাপে এই সিদ্ধান্ত হয়। তবে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর চাপানো 25% অতিরিক্ত শুল্ক বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেনি যুক্তরাষ্ট্র। এবার খেলার খবর। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। চলতি বছরের 12 জুন থেকে 5 জুলাই পর্যন্ত ইংল্যান্ডে বসবে নারী টি-20 বিশ্বকাপের আসর। গত রোববার নেপালের মূলপানি ক্রিকেট গ্রাউন্ডে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত থেকে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয় নিগার সুলতানা জ্যোতির দল। সোমবার রাতে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে নারী দল। পরে বিমানবন্দরে নারী ক্রিকেটারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা।
ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া মাঠে নেমে সৌদি প্রো লিগে আল রিয়াদকে 1-0 গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আল নাসর। লিগ শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আল নাসরের জন্য। আল রিয়াদের মাঠ প্রিন্স ফাহাদ স্টেডিয়ামে খেলার 14 মিনিটেই দলকে এগিয়ে দিতে পারতেন সাদিও মানে, কিন্তু আল রিয়াদের গোলরক্ষক মানেকে সফল হতে দেননি। তবে খেলা 40 মিনিটে জোয়াও ফেলিক্সের কাছ থেকে বল পেয়ে ঠিকই দলকে লিড এনে দেন সেনেগালের ফরওয়ার্ড সাদিও মানে। দ্বিতীয়ার্ধের কোনো দল গোল করতে ব্যর্থ হলে 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এতে 19 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে আল হিলালের চেয়ে 1 পয়েন্ট পেছনেই রইল জর্জ জেসুসের দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তথ্যের অস্পষ্টতায় গণভোটের মূল উদ্দেশ্য এবং সাংবিধানিক প্রভাব নিয়ে সাধারণ মানুষের ধারণা স্পষ্ট নয় বলছেন বিশ্লেষকরা, দ্বিধাদ্বন্দ্বে ভোটাররা। জামায়াতের আমিরের নেতৃত্বে আজ ময়মনসিংহ ও গাজীপুর সফরে যাচ্ছেন 11 দলীয় ঐক্যের নেতারা। অংশ নেবেন নির্বাচনী জনসভায়, নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ। 20 বছর পর আগামীকাল বরিশাল সফরে যাবেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। এবং আজ পবিত্র শবে বরাত, সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে দিনটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।